হুম। Okay. Can you see the screen in full mode? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা একটু এটা রিডিং পড়েছো, যে ফার্স্ট ইউনিটের যে ফোকাসটা সেটা হচ্ছে বেসিক্যালি a digital collection or a virtual collection. আমরা কি দেখলাম, last 100 years of journey from print catalog to virtual interfaces, virtual collection like OPAC, like digital library interfaces. We lost our serendipitous element. সেরেন্ডিপিটি মানে আমি আগের দিনই তোমাদেরকে এক্সপ্লেন করেছি, আমি আরো তোমাদেরকে মেটেরিয়ালও দিয়ে দেবো এখানে। এই সেরেন্ডিপিটি হচ্ছে টার্মটা এসছে, আমি আগের দিন বলেছি, হয়তো বলেছি যে সেরেন্ডিপিটি টার্মটা কোত্থেকে এসছে, কিভাবে হয়েছে। হ্যাঁ স্যার বলেছিলেন। আচ্ছা, ঠিক আছে। সো সেরেন্ডিপিটি যে এলিমেন্ট, অ্যাজ এ এলিমেন্ট আগে আমাদের ছিল, আমরা যখন ফিজিক্যালি স্টকে যেতে পারতাম, অ্যাকুপা প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট রঙ্গনাথন প্রেসক্রাইব করেছিলেন, সমস্ত লাইব্রেরি প্রায় অ্যাকুপা প্যাটার্ন ফলো করতো। আমাদের ক্লাসিফিকেশন সিস্টেমগুলি অ্যাকুপা প্যাটার্নের ওপরেই বিল্ড করেছিল। তোমরা সেটা সবচেয়ে ভালো প্রমাণ পেয়েছো এতে, কোলন ক্লাসিফিকেশনে, যে ফিজিক্স কিভাবে, ফিজিক্সের পরেরই সাবজেক্ট কেন ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি কেন তার আগে বা পরে আসছে, সবগুলি অ্যাকুপা প্যাটার্নের সাথে যুক্ত ছিল। তো এই চার্জটা যখন আমার পুরোটাই ডিজিটাইজড হয়ে যাচ্ছে, তোমরা গ্রিনস্টোনে যেটা দেখছো, যে আমি পুরো ডিজিটাল কালেকশনটাকে ব্রাউজ তো করতে পারছি, কিন্তু ব্রাউজ করতে পারছি আমি অথর, টাইটেল, আমাকে পুরো কালেকশনটা একই সাথে আমার কাছে ওপেন করছে না। এবং আমি আগের দিন তোমাদেরকে বোধহয় খানিকটা দেখিয়েছিলাম কি করে সেরেন্ডিপিটিয়াস এলিমেন্ট আমরা ইনক্লুড করতে পারি, এবং চেষ্টা হচ্ছে রাইট ফ্রম দ্য বিগিনিং, RSS ফিড কোয়েরি, ভার্চুয়াল বুক সেলফ ব্রাউজিং, এই সমস্তই আছে। তারপরে আমরা দেখলাম যে বিবলিওগ্রাফিক্যাল রিলেশনশিপ বেসড সেরেন্ডিপিটি কিভাবে সম্ভব থ্রু ওমেকা। তোমরা ওমেকা অনেকেই করেছো, কিন্তু ওমেকাতে যদি আমি অ্যাডিশনাল কিছু জিনিস সেট আপ করতে পারি এবং রিলেশনশিপকে ডিফাইন করতে পারি অন দ্য বেসিস অফ FRBR রিলেশনশিপ, FRBR এর গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এন্টিটিসগুলো কী রিলেশনশিপ শেয়ার করে, এর ওপরে বেস করে আমরা ভিজুয়াল নেভিগেশন থ্রু বিবলিওগ্রাফিক রিলেশনশিপ, যাতে একটা নভেল থেকে ইলাস্ট্রেটরের অন্যান্য পেন্টিং, সিমিলারলি পেন্টিং থেকে শুরু করে নভেল অবধি পৌঁছানো যাচ্ছে, যেটা আনএক্সপেক্টেড ডিসকভারি কে সাপোর্ট করে। তো তুমি যদি দেখো যে আমাদের জার্নিটা বেসিক্যালি, এই জার্নিটাতে আমরা অনেক কিছু লস করেছি, আবার অনেক কিছু গেইনও করেছি। আমরা পিন পয়েন্টেড সার্চ করতে পারছি, সার্চ দিয়ে, যেটা আগের সিস্টেমে পারতাম না। যেমন ধরো আমি বুলিয়ান অপারেটর, আমি কি যখন ক্যাটালগে ব্রাউজ করি বা সার্চ করি, ক্যাটালগে তো সার্চ করা যায় না, মেনলি ব্রাউজই করো, তখন আমরা এরকম করতে পারতাম না যে সমস্ত কোল মাইনিং এর ডকুমেন্ট চাই আমি, কিন্তু তাতে করে বিহার থাকুক আমি চাই না, কারণ বিহারের ওপরে ডকুমেন্ট আই হ্যাভ অলরেডি গট। সো এইরকম সার্চ আগে করা যেত না, সেইটা স্পেসিফিক সার্চ আমি ডিজিটাল এনভায়রনমেন্টে করতে পারছি, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি মানে হচ্ছে পুরো কালেকশনটা আমার চোখের সামনে ওপেন, আমি এক্স সার্চ করতে গিয়ে যে এক্স নিয়েই রিটার্ন করব সেটা ছিল না, আমি XYZ নিয়েও আগে রিটার্ন করতে পারতাম। হয়তো এক্সটাকে খুব স্যার পয়েন্ট। বলো স্যার, বলছি আমি একটা টার্ম দেখলাম ফাজি এন্ড, ওটা তো আগে দেখিনি, ওটা একটু বলে দেন যদি।
ফাজি লজিক হচ্ছে, এটা বিশেষ করে ফাজি অ্যান্ড বলতে পারো, ফাজি অরও বলতে পারো, বেসিক্যালি এটাকে বলে ফাজি সার্চ, FUZZY। কম্পিউটারের ক্ষেত্রে ধরো তোমরা যখন প্রোগ্রামিং করেছো বা প্রোগ্রামিং এর যে নলেজ আছে তাতে বিভিন্ন কন্ডিশন সেট করেছো। ধরো তুমি ঠিক করলে যে যদি আমার রেসপন্ডেন্ট ফিমেল হয় বাই জেন্ডার, তাহলে আমি বলবো যে ইফ হাইট ইজ 5'5", দেন ডিক্লেয়ার দ্য লেডি অ্যাজ আ টল ইন সাইজ or taller, else shorter. For example, if the gender is male, fixed, if the size or height is greater than 6 feet, declare the person as a tall person, and otherwise, short. বোঝা গেল? এই ধরো আমি একটা লজিক করতে চাইছি, তাহলে এই লজিকে আমাদের প্রেজেন্ট কম্পিউটিং সিস্টেমের সমস্যাটা কি জানো? সেটা হচ্ছে আমরা বাইনারি স্টেট ছাড়া কিছু করতে পারি না, আইদার ইয়েস অর নট। এই যে 6 ফিট বা 5.5 ফিট, এইটা আমি যখন বার হিসেবে সেট করি, তার হয় ওপরের ভ্যালু, অথবা ইকুয়াল ভ্যালু, অথবা তার নিচের ভ্যালু। কারণ ইকুয়াল বা ওপরের মানে তুমি একটাই কন্ডিশন দিচ্ছ, গ্রেটার দেন ইজ ইকাল টু 6, অথবা যদি তুমি বলো গ্রেটার দেন 6, তাহলে 6 ফিটকেও সে কিন্তু শর্ট বলবে, 6 ফিট 1 ইঞ্চ হলে তবে তাকে টল বলবে। কিন্তু বাস্তবের ক্ষেত্রে যদি তুমি গ্রেটার দেন ইজ ইকাল টু 6 বা গ্রেটার দেন ইজ ইকাল টু 5.5 বলো, বাস্তবে কি কোনো একজন 5 ফুট 9.5 ইঞ্চি হাইটের মেল পার্সনকে আমরা শর্ট বলি? বা 5 ফিট 4 ইঞ্চ 4.9 সেন্টিমিটার, 5 ফুট 5.4.9 এরকম ধরনের কাছাকাছি, 5.5-এর কাছাকাছি কোনো ভ্যালু হাইট যদি হয়, তাহলে কি আমরা গার্লকে শর্ট বলি? কি মনে হয় তোমার, বাস্তবে কি করি আমরা? না স্যার, বাস্তবে আমরা আমাদের মধ্যে একটা গ্রে জোন থাকে, যে 6 ফুট যদি আমি বলি হ্যাঁ 6 ফুট সাইজটা হচ্ছে ওকে, আই উইল ডিক্লেয়ার টল অর শর্ট। কিন্তু আমি তখনই আমার যে ব্রেন, আমাদের ব্রেন কিন্তু বাইনারি সিস্টেমে কাজ করে না, উই হ্যাভ এ হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড গ্রে জোন। এই গ্রে জোন ব্যাপারটা কিন্তু কম্পিউটার ধরতে পারে না। আমি কখনোই বা তুমি কখনোই, আমরা কখনোই 5 ফুট 9 ইঞ্চি 5 ফুট 8.5 ইঞ্চির কোনো মেল পার্সনকে শর্ট বলবো না, শর্ট ইন সাইজ বলবো না। কিন্তু কম্পিউটার তো তাই বলবে, কারণ তোমার কাছে তো বাইনারি ছাড়া কোনো অপশন নেই। এই যে গ্রে জোনটাকে ধরতে পারা, এই গ্রে জোনটাকে ধরতে পারার লজিকটা হচ্ছে ফাজি লজিক। এই ফাজি লজিক বহুদিনকার কনসেপ্ট কম্পিউটারের, কিন্তু ফাজি লজিকের ইমিডিয়েট অ্যাপ্লিকেশন কি? লেভেস্টাইন বলে একজন রাশিয়ান ম্যাথমেটিশিয়ান এই লজিকটাকে ধরে একটা অ্যালগরিদম দিলেন। এরকম প্রচুর বিখ্যাত অ্যালগরিদম আছে, তার মধ্যে লেভেস্টাইন অ্যালগরিদম একটা বিখ্যাত অ্যালগরিদম। লেভেস্টাইন এইটাকে অ্যাপ্লাই করলেন স্পেলিং এর ক্ষেত্রে, এই লজিকটাকে, যে তুমি যদি শঙ্কর স্পেলিং, ধরো তুমি সার্চ করছো SANKR দিয়ে, ডেটাবেসে আছে SHANKR, অথবা উল্টোটা তুমি সার্চ করছো SHANKR দিয়ে, ডেটাবেসে আছে SANKR। তো এই দুটো তো স্পেলিং ওয়াইজ এক নয়। আগের সিস্টেম হলে তোমাকে বলবে, যে সিস্টেম ফাজি সার্চ সাপোর্ট করে না, ফাজি অ্যান্ড সাপোর্ট করে না, সে বলবে যে না শঙ্কর বলে তোমার কোয়ারির এগেনস্টে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। কিন্তু যদি তোমার সিস্টেমের মধ্যে ফাজি লজিক থাকে, তাহলে ও লেভেস্টাইন অ্যালগরিদমের থ্রুতে ক্যালকুলেট করে দেবে এবং বলবে তুমি যে শঙ্কর সার্চ করেছো, শঙ্কর নেই, ইনস্টেড আই এম গিভিং ইউ রেজাল্ট অন শঙ্কর SHANKR আমার ডেটাবেসে যেটা আছে। এই যে রিলেট করতে পারার অ্যালগরিদমটা, এটাই হচ্ছে ফাজি অ্যান্ডের অ্যালগরিদম, বা যে কোনো ফাজি লজিকের অ্যালগরিদম, শুধু ফাজি অ্যান্ড কেন। এইটা তুমি দেখবে প্রথম গুগল স্টার্ট করেছিল ডিডিউ মিন টাইপ সার্চ দিয়ে, পরে এই ডিডিউ মিন টাইপ সার্চ হচ্ছে কোহাতে এসছে, ভিউ ফাইন্ডে আছে, এইগুলো সবই হচ্ছে ফাজি লজিকের অ্যাপ্লিকেশন ইন রিট্রিভাল। এবং ফাজি লজিকের অ্যাপ্লিকেশনটাও দেখো সেরেন্ডিপিটি বাড়ায়।
মানে তুমি হয়তো একদম পিন পয়েন্টেড সার্চ আগে যেটা এক্সাক্ট সার্চ সাপোর্ট করতো সিস্টেম, সে এখন খানিকটা স্পেলিং ভেরিয়েন্ট সাপোর্ট করছে। এবং টেক্সচুয়াল ডেটাতে স্পেলিং ভেরিয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একই প্লেসের কত রকম স্পেলিং হয়। ফর এক্সাম্পল, তুমি যদি বর্ধমান স্পেলিংটা দেখো, এক একটা ডকুমেন্টে তুমি এক এক রকম স্পেলিং দেখবে। প্লেস নেমের ক্ষেত্রে মিদনাপুর স্পেলিং দেখো, এক একটা জায়গায় তুমি নিজের যে কোনো চেনা জায়গার স্পেলিংও দেখতে পারো ইন্টারনেটে সার্চ করে। সো এই যে ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস থ্রু দেয়ার স্পেলিং ভেরিয়েন্টস, এইটাকে এক জায়গাতে নিয়ে আসার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ফাজি। কিন্তু ফাজি ইন দ্যাট সেন্স ইজ আ হিউজ অ্যাপ্লিকেশন। শুধুমাত্র স্পেলিং এর জন্য কেন, আরো অনেক লজিক সিস্টেমের জন্য এটা কাজে লাগে। কিন্তু আমাদের সার্চিং এর ক্ষেত্রে বেসিক্যালি ইউজ ফাজি টু agglomerated entities with different kind of spelling variants within the database, and the differences between the search interface data entry by the end user as well as the data available inside the system. গেল বোঝা কিছু? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে এই ধরনের প্রচুর আমরা মেকানিজম তৈরি করেছি। ফাজি ইজ ওয়ান অফ দেম। সেলফ ব্রাউজিং বলো, তারপর হচ্ছে অ্যাগ্লোমারেশন, অথরিটি কন্ট্রোল, এই যে সি এবং সি অলসো আমরা প্রিন্টেড ক্যাটালগে ব্যবহার করতাম। আবার আমরা কোহাতে দেখেছি কিভাবে সেইটাকে আমরা রিভাইভ ব্যাক করতে পারি থ্রু লিঙ্কিং। এই সবই কিন্তু দেখো সেরেন্ডিপিটিকে সাপোর্ট করছে। তুমি যেটাই খুঁজছো এক্স্যাক্টলি সেটাই না বলে, সেটা তো বলবোই আমি, যেটা আমি ট্র্যাডিশনালে হয়তো অতটা সফিস্টিকেটেড হইতে পারতাম না, সেটা অ্যাচিভ করেছি আমরা, সেটা তো বলছি, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ লুজিং দ্য সেরেন্ডিপিটি। তো সেরেন্ডিপিটিটাকে ইন্ট্রোডিউস করা এই মুহূর্তে ডিজিটাল লাইব্রেরি ইন্টারফেসের ক্ষেত্রে একটা বড় টার্গেট। এবং বিভিন্ন রকম টুলস এবং ডিভাইসের আমরা অ্যাপ্লাই করছি। RSS কোয়ারি ফিট, ভার্চুয়াল বুক সেল, তারপর হচ্ছে ফ্যাসেটেড নেভিগেশন, এই সবই এর সাপোর্ট। এখন এই যে সেরেন্ডিপিটিটা অ্যাচিভ করার জন্য ডিজিটাল লাইব্রেরি সিস্টেম যখন তৈরি হয়, এই যে বিভিন্ন রকম সফটওয়্যার তোমরা পড়ছো, আমরা নেক্সট ইউনিটে দেখবো তার একটা ইউনিক আর্কিটেকচার আছে। যেমন আমরা লাইব্রেরি অটোমেশন সফটওয়্যারের ক্ষেত্রে দেখেছিলাম, সফটওয়্যার যেরকমই হোক না কেন, ওপেন, সফিস্টিকেটেড, ম্যাচিওর্ড, ইনফেন্সি, সবাই একটা কোর মডেলকে ক্লোজলি ফলো করে। সেটা হচ্ছে প্রসিডিউরাল মডেল অফ লাইব্রেরি অটোমেশন, যেখানে সেটা কিন্তু থিওরিটিক্যাল, যেখানে লাইব্রেরিকে 4টে সাবসিস্টেমে ভাঙা, 2টো সাবসিস্টেমে ভাঙা হচ্ছে, অপারেশনাল সাবসিস্টেমকে আবার 4টে সাবসিস্টেমে ভাঙা হচ্ছে, 18টা প্রসিডিওর, 15টা টাস্ক, আর 6টা হচ্ছে তোমার কি ওটা জানা, আমি ভুলে গেলাম নামটা, যেগুলো আমরা ক্যান্সেলেশন, ইনিশিয়েশন এইটা বলি। 18 প্রসিডিওর, 6 অ্যাক্টিভিটিস অ্যান্ড 15 বেসিক টাস্ক। এই যে মডেলটা, সেটা সমস্ত লাইব্রেরি অটোমেশন সফটওয়্যার ফলো করে। সিমিলারলি আমরা আর ইউনিট 2তে গিয়ে দেখব সমস্ত ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যার লাইক প্রিন্সটোন, ডিসপ্লেস, ইপ্রিন্ট, ফেডোরা, সেগুলো তো আমরা তাদের মধ্যে কম্পারেটিভ স্টাডি এই সমস্তগুলো আসবে। দি অল আর বেসিক্যালি সাপোর্টিং what to say unique architecture which we normally called is based on AIP, SIP and DIP based architecture, এবং সেইটা যেমন আমাদের OAIS রেফারেন্স মডেল আছে, সেরকম একটা আর্কিটেকচার আছে। মোস্ট অফ দ্য digital library system are following that. Alternatively, this is called model view architecture. এইটা আমাদের সেকেন্ড ইউনিটের টার্গেট, টু লার্ন দ্যাট what is the inherent architecture of all digital libraries, so that we can learn any digital library system if you have in my mind that this is the mapping. The interface may be different, the architecture may be different, but in the core of the core, this is the architecture they are following. So, but in this particular unit, our focus is to know the interoperability. এখন এই ইন্টারঅপারেবিলিটির কনসেপ্টটা দুটো জায়গাতে আমাদের সিলেবাসে এসছে দেখে। একটা জায়গা হচ্ছে এই 4th সেমিস্টারে, একটা জায়গা হচ্ছে তোমার এই ডিজিটাল লাইব্রেরি সিস্টেমের ইউনিট 1, বিকজ ডিজিটাল লাইব্রেরি সিস্টেমের জন্য ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। আর একটা জায়গাতে এসছে দেখবে
এই যে ওপেন নলেজ অবজেক্টের যে স্পেশাল পেপারটা আছে সেই জায়গাতে একবার এসছে। আর কিছুটা আমরা দেখেছি যে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে যখন আমরা ডিজিটাল রিসোর্স ম্যানেজমেন্ট করেছি সেখানে এসছে। সো ডিজিটাল রিসোর্স ম্যানেজমেন্ট, ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড ওপেন নলেজ অবজেক্টের মধ্যে একটা রিলেশনশিপ আছে। So digital resource management is more generic. Open knowledge objects are a specific type of digital resources, and all these generic and specific type of digital resources are managed through a digital library software. So এই তিনটে জায়গায় খুব closely related conceptually and semantically. So in all these three, in some view of in some point or other, units, this concept is repeated. You have no other ways, to arrange your syllabus. সো এইখানে আমাদেরকে যে ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্কটা জানতে হবে, যেটা পড়তে হবে, সেটা হচ্ছে যে দুটো জায়গাতে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ডস কি কি ফলো করা হয় একটা ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যারের ক্ষেত্রে, কারণ প্র্যাকটিস পেপারে মানে 403-তে আমরা পড়ছি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল লাইব্রেরিজ। এখানে আমরা পড়ছি একটা ডিজিটাল লাইব্রেরি যখন আমি সিলেক্ট করব আমার লাইব্রেরির জন্য, অ্যাপ্লাই করব, at what point, what are the parameters and features that I should expect from a digital library system. So these are the standards, and not only at the individual level, তুমি একটা ইন্ডিভিজুয়াল ডিজিটাল লাইব্রেরি তৈরি করছো, কিন্তু তোমার মনে নিশ্চয়ই আছে যে আমরা লাইব্রেরি সায়েন্সে যা কিছু করি সমস্ত কিছুই কিন্তু গ্লোবাল। কারণ একটা প্রাইমারি ইউনিট লাইব্রেরি একটা ভিলেজেও ডিটিসি ফলো করে, ASCR2 ফলো করে, যদিও সেটা তার কোনো বাধ্যবাধকতা নেই, তবুও সে ফলো করে টু রিমেন কম্প্যাটেবল উইথ দ্য রেস্ট অফ দ্য লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড। সিমিলারলি যখন তুমি একটা সিঙ্গেল ডিজিটাল সিস্টেম ব্যবহার করছো, তোমার ক্ষেত্রেও একটা কম্পালশন হচ্ছে টু কিপ ইউর সিস্টেম গ্লোবালি compatible, so that you can take advantage of other globally agreed upon data standards, global services. Similarly, other global system can take benefit from you. You must be ready for that. যে কারণে আমার ক্লোজ অ্যাক্সেস সিস্টেমেও, আমি বারবার তোমাদেরকে এই লজিকটা দিয়েছি, ক্লোজ অ্যাক্সেস সিস্টেমেও আমি ক্লাসিফাইড অর্ডারই ব্যবহার করি, যদিও হয়তো অ্যাক্সেসের নাম্বার ওয়াইজ বইগুলি সাজালে আমার সার্ভিস দিতে আরও বেশি সুবিধা হতো, কিন্তু তবুও আমরা একটা ক্লোজ অ্যাক্সেস সিস্টেমের ক্ষেত্রেও সেটা করি না, কারণ আমি জানি না কবে আমার লাইব্রেরি ওপেন অ্যাক্সেস সিস্টেম হয়ে যাবে। সেইটার দিকে মাথায় রেখে আমাদেরকে ক্লাসিফাইড অ্যারেঞ্জমেন্টটা ফলো করতে হয়। সেম ইজ দ্য কেস উইথ your this one digital libraries. So standards and consortia মানে হচ্ছে গ্লোবাল অ্যাগ্লোমারেশন। আমি একটা লোকাল লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি ডেভেলপ করছি, বাট কিপিং ইন ভিউ দ্য রিকোয়ারমেন্টস ফর ক্রিয়েটিং এ ডিজিটাল কনসোর্সিয়াম, agglomeration of all digital libraries of the world, or integration of other important digital libraries in my system, and so on. আমরা যদি স্লাইটলি হিস্ট্রির দিকে তাকাই, ইনফ্যাক্ট তোমরা জানো যে রঙ্গনাথন 5টা ল বলে গেছিলেন লাইব্রেরিজ, তার মধ্যে লাস্ট লটা হচ্ছে লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। সিমিলারলি অনেকেই বলেছে যে এই 5টা জিনিস কেন ল, কারণ এই 5টা যে প্রিন্সিপাল, ল তো এক ধরনের প্রিন্সিপাল, এটা তার হার্ড অ্যান্ড ফাস্ট নিউটনস ল, লজ অফ থার্মোডাইনামিক্স নয় যে তুমি কোয়ান্টিফাই করতে পারবে। তো ইটস লজ আর বেসিক্যালি প্রিন্সিপালস ইন কেস অফ সোশ্যাল সায়েন্সেস। সো রঙ্গনাথনের লজগুলোকে তোমাকে ওভারঅল প্রিন্সিপাল হিসেবে ধরতে হবে, যে প্রিন্সিপালগুলো পিলার হিসেবে কাজ করে কোনো একটা লাইব্রেরি সেট আপের ক্ষেত্রে। তো সেই জন্য অনেকে বললেন তো যে 5টা ল রঙ্গনাথন দিয়ে গেছেন, রঙ্গনাথন একটা পয়েন্ট মিস করে গেছে। ইনফ্যাক্ট ডোন্ট কনসিডার রঙ্গনাথন অ্যাজ গড, রঙ্গনাথনও প্রচুর মিস্টেক করেছে, আবার এমন অনেক কিছু বলেছেন যেটা হয়তো উনি না বললে আমাদের আরো 50 বছর লাগতো বুঝতে। সো ইটস লাইক এনি জিনিয়াস, his geniusness is also a combination of success and failure. For example, রঙ্গনাথন যে ডকুমেন্টের যে ক্লাসিফিকেশন দিয়েছিলেন সেটা তো টোটালি ফেল করেছে, কনভেনশনাল, নিও কনভেনশনাল, মেটা ডকুমেন্ট,
এই ধরনের যে গ্রুপিংসটা, সেইটা দেখা গেল তার থেকে টেনিস প্রোগ্রামের প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অনেক বেটার এক্সপ্লেন করছে। সো এইগুলো নয়, আবার রঙ্গনাথনের ডাইনামিক ক্লাসিফিকেশনের এখনো কোনো বিকল্প নেই। নোবডি কেম আপ উইথ অ্যান অল্টারনেটিভ থিওরিজ। এভরিথিং ইজ বেসড অন, টিল ডেট এভরিথিং ইজ বেসড অন রঙ্গনাথন ভিউজ অফ নলেজ অর্গানাইজেশন। সো রঙ্গনাথন একটা পয়েন্ট মিস করে গেছেন অনেকের বক্তব্য, যে সিক্সথ ল হওয়া উচিত ছিল যদি কখনো হয়, দ্যাট নো লাইব্রেরি ইজ সেলফ সাফিসিয়েন্ট। এটাও যখন তুমি একটা লাইব্রেরি সেট আপ করছো, তোমার মাথার মধ্যে রাখতে হবে দেয়ার আর ফিজিক্যাল ইম্পসিবিলিটিস, ইকোনমিক ইম্পসিবিলিটিস অ্যান্ড অর্গানাইজেশনাল ইম্পসিবিলিটিস টু ক্রিয়েট এ লাইব্রেরি এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড হুইচ উইল ইনক্লুড এভরি নলেজ অবজেক্ট। নট পসিবল। সো ইট ইজ অলসো, এবং নট পসিবল মানে কি, তাহলে লাইব্রেরিকে প্রথম থেকেই ঠিক করতে হবে যে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ারিংটা আমার একটা অবজেক্টিভ হওয়া উচিত, আদারওয়াইজ আমি আমার ইউজারকে সার্ভ করতে পারবো না। সো ইট ইজ অ্যাজ ইকুয়াল অ্যাজ এ ল অফ লাইব্রেরি সায়েন্স মে বি কনসিডার্ড ইন ফিউচার, নো লাইব্রেরি ইজ সেলফ সাফিসিয়েন্ট। তো তার জন্য আমরা কি সলিউশন করতে শুরু করেছিলাম? আমরা রিসোর্স শেয়ারিং এর কথা বললাম, আমরা কোঅপারেটিভ প্রসেসিং বা কোঅপারেটিভ ক্যাটালগিং এর কথা বললাম, সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর কথা বললাম, লাইব্রেরি নেটওয়ার্কস তৈরি হলো যাতে করে আমরা রিসোর্স, ডেটা, ম্যান পাওয়ার, এক্সপার্টাইজ সবই শেয়ার করতে পারি। ইউনিয়ন ক্যাটালগ তৈরি হলো, কপি ক্যাটালগিং শুরু হলো, অ্যান্ড ফাইনালি আমরা এলাম Z39. কপি ক্যাটালগিং এর চূড়ান্ত এক্সাম্পল হচ্ছে Z39.50, মানে এটা গ্লোবালি পসিবল অ্যান্ড সাপোর্টস অ্যান অ্যারে অফ bibliographic formats right from CCF to Mark 21. So these are the solutions we adopted, but principle was no library is self-sufficient. তার জন্য আমাদের সবসময় রিসোর্স শেয়ারিং এর জন্য আমাদের সিস্টেমটাকে রেডি রাখতে হবে। বাট এটা আমি তোমাদেরকে ফিজিক্যাল লাইব্রেরি এবং অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে বলছি। আমি যখন ডিজিটাল লাইব্রেরিতে আসছি তখনও সেটা একই রকম, নো ডিজিটাল লাইব্রেরি ইজ সেলফ সাফিসিয়েন্ট। হোয়াট ইজ দ্য সলিউশন? Network of digital libraries, centralized search services, again distributed search services like federated search and centralized search. It should be centralized plus federated search services. Then centralized search can be supported only through metadata harvesting, like distributed cataloging we did with Z39.50. And how harvesting can be supported? Through OIPM. So this is the case of digital library system. But there are many more interoperability standards apart from the OIPM. OIPM is আমরা জানি, OIPM is আমরা থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থেকে এই কথা বলছি। So we know that OIPM is how many verbs are there, how it is actually helping us to build collection, taking data in real time from different component libraries. But the concept is again that no digital library is self-sufficient. যদি একটা কোনো ডিজিটাল লাইব্রেরি সেলফ সাফিসিয়েন্ট হতে পারতো তাহলে আমার বাকি অন্যের কাছে ডেটা নেওয়ার কারণ দরকার কি? অন্যের কাছে যদি ডেটা নিতেই হয় দেন উই নিড টু ফলো এ স্ট্যান্ডার্ড, কারণ দুটো লাইব্রেরি যদি একই ধরনের স্ট্যান্ডার্ড ফলো না করে তো আমার ডেটা নিয়ে না নেওয়ার পরেও তো আমি কী করবো? আমাকে তো প্রচুর কিউরেশন করতে হবে। তারপরে হচ্ছে ডেটাটা আমি কিভাবে নেবো, ডেলিভারি অফ ডেটা কোন প্রোটোকলের ওপরে দাঁড়িয়ে নেবো, কিভাবে আসবে, কি কি স্ট্যান্ডার্ড ফলো করবো। So these are all actually comes under the purview of OIPM. So this is the backdrop that why a digital library requires integration of resources from other different digital libraries. But as I said that it's not only OIPM. যদি আমরা এই ইন্টারঅপারেবিলিটি স্ট্যান্ডার্ডসকে দেখি, আমি যদি একটা লার্জ কনসোর্সিয়ার কথা ভাবি, লার্জ অ্যাগ্লোমারেশনের কথা ভাবি, আমি যদি ভাবি দ্য কন্ডিশন টু রিমেন কম্প্যাটেবল উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরিজ, সো আমাকে ইন্টারঅপারেবিলিটি সাপোর্ট করতে হবে। এবং ইন্টারঅপারেবিলিটি অ্যাজ পার দ্য কোর অ্যাডভাইস, কোর ইটস আমরা পড়েছিলাম যখন ডেটাবেস পড়েছিলাম, কোর হচ্ছে ইউকেতে যত রিপোজিটরিজ আছে, ইনস্টিটিউশনাল রিপোজিটরিজ আছে সবগুলোর একটা অ্যাগ্লোমারেশন, এবং এইটা তো সাপোর্ট করে জিআইএসসি, জয়েন্ট ইনফরমেশন সিস্টেম কমিটি। সো এই জিআইএসসির যে প্রোডাক্ট কোর, ইউনিক ইন্টারফেস ফর দ্য এন্টায়ার ইউকে ইনস্টিটিউশনাল রিপোজিটরি, তারা প্রথম একটা থিওরি দিল। সেই থিওরিটা কি?
যে কোনো একটা ডিজিটাল লাইব্রেরি at the individual level should be compatible with the following standards. So one, we all know the metadata harvesting standard, that is OIPMH. But apart from that, we need to know OIPMH can handle only metadata, not the object. ফুল টেক্সট অবজেক্টে হ্যান্ডেল করতে পারে না। মেটাডাটা আমরা পড়েছিলাম ডিসপ্লেসের সময়তে যে একটা ডিজিটাল লাইব্রেরি সিস্টেমে কি থাকে। একটা ডিজিটাল লাইব্রেরি সিস্টেমে তোমার হচ্ছে হোয়াট টু সে, একটা ডিজিটাল লাইব্রেরি সিস্টেমে তুমি যখন একটা বিট স্ট্রিম আপলোড করছো, একটা পিডিএফ আপলোড করছো, সেই পিডিএফ এর মধ্যে কি থাকে? সেই পিডিএফ এর মধ্যে একটা মেটাডাটা থাকে। তুমি যে মেটাডাটা ইন্টিগ্রেট করছো, একটা তার সেই পিডিএফ এর একটা থাম্বনেল ইমেজ থাকে, তারপরে তুমি একটা লাইসেন্স দিলে সেই লাইসেন্সটা থাকে। তাহলে একটা অবজেক্ট, প্রাইমারি অবজেক্টের সাথে কতগুলো সেকেন্ডারি অবজেক্ট থাকছে, বিট স্ট্রিম থাকছে, দ্য অ্যাকচুয়াল ডকুমেন্ট, তার মেটাডাটা, তার লাইসেন্স, তার থাম্বনেল ইমেজ, এবং এর সঙ্গে আরো যে তোমার কি বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ মেটাডাটা তৈরি হচ্ছে সিস্টেমে। তুমি তো দিয়েছো একটা মেটাডাটা, এছাড়াও তো অ্যাডমিনিস্ট্রেটিভ মেটাডাটা হচ্ছে, যেমন গ্রিনস্টোনের ক্ষেত্রে তোমরা দেখছো এক্সট্রাক্টেড মেটাডাটা তৈরি করে, গ্রিনস্টোন নিজেও এক্সট্রাক্ট করে এবং মেটাডাটা স্টোর করে। এগুলোকে বলে টেকনিক্যাল মেটাডাটা, অ্যাডমিনিস্ট্রেটিভ মেটাডাটা, কখন দিল, সেই সাইজ অফ দ্য ফাইল কত, কোথায় স্টোর হলো, এই সমস্ত ডেটা। সো যখন আমি মেটাডাটা হারভেস্টিং করছি, তখন শুধুমাত্র ইউজার ড্রিভেন মেটাডাটাগুলি আসছে। আমি বিট স্ট্রিমকে হ্যান্ডেল করতে পারছি না, পিডিএফ ফাইল, ডক ফাইল, আর যদি এটা কমপ্লেক্স হয়, সেই ফাইলের মধ্যে কোনো একটা কমপ্লেক্স প্যাকেজ যার মধ্যে বিট স্ট্রিম আছে, টেক্সচুয়াল বিট স্ট্রিম আছে, ইমেজ বিট স্ট্রিম আছে, একটা মাল্টিমিডিয়া বিট স্ট্রিম আছে, তাহলে তো আরোই পাচ্ছি না। সুতরাং এই জায়গাটাতে যে স্ট্যান্ডার্ডটা তৈরি হলো সেটা হচ্ছে ম্যানেজিং কম্পাউন্ড ডিজিটাল অবজেক্টস, এর মধ্যে বিট স্ট্রিম থাকবে, ইমেজ থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, হাউ দ্যাট আই ক্যান রিট্রিভ অ্যালোংসাইড দ্য মেটাডাটা। তো OIPMH এর গ্র্যাজুয়ালি OIPMH এর সাথে এলো OAI-ORE, ওপেন আর্কাইভ ইনিশিয়েটিভ অবজেক্ট রিইউজ অ্যান্ড এক্সচেঞ্জ, OAI-ORE। দেন এলো পারসিস্টেন্ট আইডেন্টিফায়ার, যে কোনো একটা ডিজিটাল লাইব্রেরি যদি গ্লোবাল আমি স্কোপটা ধরি, তাহলে সেটা ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। ইউনিক আইডেন্টিফায়ার তোমরা ডিসপ্লেসমেন্ট করতে দেখেছো, CNRI হ্যান্ডেল সিস্টেম, প্রতিটা অবজেক্টের এগেনস্ট একটা হ্যান্ডেল তৈরি করে। গ্রিনস্টোনের ক্ষেত্রে এটা হচ্ছে হ্যাশিং ও লোকালি হ্যাশ ফাইল তৈরি করে। ওমেগার ক্ষেত্রে আইটেম আইডি। কিন্তু এইগুলি কোনোটাই ডিসপ্লেসেরটা ছাড়া কোনোটাই গ্লোবাল নয়। আর ডিসপ্লেসটা তখনই গ্লোবাল যখন তোমার ইনস্টিটিউট CNRI-তে রেজিস্ট্রেশন করেছে। CNRI-তে রেজিস্ট্রেশন করার পরে প্রতিটা ইনস্টিটিউট একটা ইনস্টিটিউশনাল কোড পাবে, সেই কোডের এগেনস্টে এইটা আসবে। সুতরাং আমরা দেখেছি যে যখন আমি আমার লোকাল লাইব্রেরি থেকে গ্লোবালে যাব, আই নিড এ ইউনিক আইডেন্টিফায়ার টু identify or to record the unique presence of a digital object through a scheme of identifier. সেই স্কিম অফ আইডেন্টিফায়ার কি হতে পারে? DOI হতে পারে, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, বাট ইটস পাবলিশার ড্রিভেন। তোমাকে আবার ওই DOI ইনস্টিটিউটের কাছে অ্যাপ্লাই করতে হবে যে আমার ইনস্টিটিউট বা আমাকে পাবলিশার হিসেবে একটা DOI দেওয়া হোক, যেমন করে তোমাকে CNRI-তে করতে হবে ডিসপ্লেসের ক্ষেত্রে। তো এরকম অনেকগুলি স্কিম আছে। এখন এরকম আরও উঠে আসছে ROR ID, রেজিস্ট্রেশন অফ রিসার্চ ইনস্টিটিউটস। যেমন হিউম্যান বিংয়ের ক্ষেত্রে হচ্ছে অর্কিড আইডি, রিপেক আইডি, সেরকম ইনস্টিটিউশনের ক্ষেত্রে হচ্ছে ROR ID, গ্রিড আইডি। প্রতিটা ইনস্টিটিউটের একটা গ্লোবাল ইউনিক নাম্বার থাকবে, সেই নাম্বারটা তুমি তোমার ডিজিটাল লাইব্রেরিতে ব্যবহার করতে পারো, পাবলিশিংয়ে ব্যবহার করতে পারো, অনেক জায়গাতে ব্যবহার করতে পারো। সো মূল বক্তব্যটা যেটা হচ্ছে, প্রতিটা ডিজিটাল অবজেক্ট তুমি যেটা তোমার লাইব্রেরিতে হ্যান্ডেল করবে, ইউ ইন ভিউ অফ দিস global service, you need to attach unique identifier to each of these. So these are called persistent identifier.
তো তুমি যদি অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারো, তাহলে নেক্সট অবজেক্টগুলি কে তৈরি করছে? বিভিন্ন ধরনের পার্সন অথবা কর্পোরেট বডি। সো আইদার পার্সোনাল অথরশিপ অর কর্পোরেট অথরশিপ। পার্সোনাল অথরশিপ আইডেন্টিফিকেশনের জন্য আমরা প্রচুর স্ট্যান্ডার্ড আছে, কিন্তু যেটা এই মুহূর্তে সবচেয়ে গ্লোবালি উঠে আসছে সেটা হচ্ছে অর্কিড আইডি, ORCID। অনেকে এটাকে অর্সিড বলে, অনেকে অর্কিড বলে, দুটোভাবেই উচ্চারণ করে। অবজেক্ট ORCID, এটা হচ্ছে রিসার্চার আইডেন্টিফিকেশন। ORCID, এখানে রিসার্চারকে বলছে রিসার্চার অ্যান্ড কন্ট্রিবিউটার। ORC stands for researcher and contributor. So ORCID is coming as an author identification, but there are many other. Author claim is there, REPEC ID is there, Scopus ID is there. অনেকগুলি স্ট্যান্ডার্ড আছে। যেমন পারসিস্টেন্ট আইডেন্টিফায়ারের জন্যও আমরা দেখলাম হ্যান্ডেল সিস্টেম আছে, DOI আছে। নেক্সট ইজ কামিং ক্রস সিস্টেম কন্টেন্ট ট্রান্সফার। ক্রস সিস্টেম কন্টেন্ট ট্রান্সফারের জন্য এই কনসেপ্টটা তোমাদেরকে একটু বুঝতে হবে যে ক্রস সিস্টেম কন্টেন্ট ট্রান্সফার আমি মানে কি বলতে চাইছি। ধরো কোনো একটা পেপার আমি লিখেছি, সাপোজ আমাদের ফিল্ডে কাজ করে আরেকজন খুব প্রমিনেন্ট রিসার্চার, অ্যারেন টে, সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, SMU। তো সাপোজ ধরো কল্যাণী ইউনিভার্সিটির থেকে একজন অথর, সে ফর এক্সাম্পল মাইসেলফ, অ্যান্ড অ্যারেন টে হ্যাজ রিটেন এ পেপার হোয়ার বোথ আর দ্য অথার্স। আমার কল্যাণী ইউনিভার্সিটিতেও একটা রিপোজিটরি আছে, ডিসপ্লেসে চলছে হয়তো। অ্যারন টেরও তার ইউনিভার্সিটিতে একটা রিপোজিটরি আছে, মেবি সে ইট ইজ রানিং অন ইপ্রিন্ট আর্কাইভ। তাহলে আমরা দুজনেই যদি আমাদের পেপারটা আপলোড করতে চাই ইন আওয়ার রিপোজিটরি, তাহলে আমাকেও একবার আপলোড করতে হচ্ছে আমার রিপোজিটরিতে, অ্যারেন টেকেও তার রিপোজিটরিতে ওটা আপলোড করতে হচ্ছে। তো দুটোই একই পেপার দুটো ডিফারেন্ট ইউনিভার্সিটি রিপোজিটরিতে যাচ্ছে, কিন্তু আমাদেরকে দুজনকেই আপলোড করতে হচ্ছে। এইটা হচ্ছে ক্রস সিস্টেম কন্টেন্ট ট্রান্সফার। আমার ডিসপ্লেস আর অ্যারেন্টের সফটওয়্যার, ইপ্রিন্ট হোক কি ফেডোরা হোক, এই দুটো যদি এই প্রোটোকলটাকে সাপোর্ট করে ক্রস সিস্টেম কন্টেন্ট ট্রান্সফার, তাহলে অ্যারেন্টে যখন তার ইউনিভার্সিটিতে আপলোড করলো, ইট উইল অটোমেটিক্যালি লিঙ্ক কল্যাণী ইউনিভার্সিটি রিপোজিটরি। মানে একবারই আপলোড করলো একজন অথর, কিন্তু দুটো জায়গাতেই আপলোডেড হয়ে গেল। সিমিলারলি আমি যদি আপলোড করি তাহলে কল্যাণীতেও আপলোড হবে, একই সঙ্গে SMU আর্কাইভেও আপলোড হয়ে যাবে। স্লাইটলি কমপ্লেক্স, বাট এটা হচ্ছে কিন্তু ফিলোজফি বা প্রিন্সিপাল। এরকম ধরো 10টা অথর আছে কোনো একটা পেপারের এগেনস্টে, 10টা ডিফারেন্ট ইউনিভার্সিটি, তাহলে 10টা ডিফারেন্ট ওয়ার্ক না হয়ে যে কোনো একজন দায়িত্ব নিয়ে করলো, বাকি 10টা জায়গাতেও এটা আপলোডেড হয়ে গেল। তার জন্য কি করতে হবে? আমাদের এই ক্রস কন্টেন্ট ট্রান্সফার প্রোটোকলকে সাপোর্ট করতে হবে। তার জন্য কি কি স্ট্যান্ডার্ড আছে? এইটাকে অনেকে বলে ক্রিস। CRIS stands for Contributor Research Information System. So CRIS can also be linked with another standard called SWORD. So CRIS হচ্ছে তোমার একটা ব্রড আইডিয়া যে এইরকম কন্টেন্ট ট্রান্সফারটা করা সম্ভব দুটো আলাদা রিপোজিটরিতে, সেইটাকে যে রিয়েলাইজেশনের দিকে নিয়ে যায় সেই প্রোটোকলটার নাম হচ্ছে SWORD, SWORD। তো আমার ডিসপ্লে সফটওয়্যার যদি SWORD কম্প্যাটেবল হয়, একই সাথে যদি অন্য দিকের যে সফটওয়্যার আমার টার্গেট SMU IR, সেও যদি SWORD কম্প্যাটেবল হয়, আমি আপলোড করলেই আমার সিস্টেম সেই সিস্টেমকে SWORD প্রোটোকলের থ্রুতে কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেটাডাটা সাপ্লাই করতে পারবে। সেই SWORD প্যাকেজ থেকে সেই সিস্টেম ডেটাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আপলোড করে নিতে পারবে। So that is the basic concept of SWORD, and which is supporting cross system content transfer. Then comes another important thing is the usage
স্ট্যাটিস্টিক, কোনো একটা ডিজিটাল লাইব্রেরির ডেটা কিভাবে ইউজ হচ্ছে, কোন ডেটা কতবার ডাউনলোড হচ্ছে, কতবার হিট হচ্ছে, কটা সোশ্যাল নেটওয়ার্কিং টুলসে ডিসকাসড হয়েছে, এই ধরনের ডেটাগুলোর জন্য আমার একটা ইউসেজ লেভেল মেটাডাটা দরকার। এবং তার জন্য প্রচুর স্ট্যান্ডার্ড উঠে আসছে প্রতিটা জায়গার থেকেই প্রায়। যেমন ধরো সবচেয়ে বিখ্যাত হচ্ছে কাউন্টার, কাউন্টার প্লাস, সুসে, ওপেন সুসে, not open SUSE, sorry, not SUSE also, that is SUSE, SUSE chai, SUSE is the one of the mother protocol. Then on the top of it we are getting counter, counter plus. Then Netherlands came with this one, Neo. UK came with Pyra. So different, usage statistics related standards are there. অ্যাপার্ট ফ্রম দ্যাট, যখন আমরা একটা ডিজিটাল লাইব্রেরি নেটওয়ার্ক তৈরি করব, তখন সেই ডিজিটাল লাইব্রেরিগুলোর মধ্যে যে নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য যে স্ট্যান্ডার্ড, সেটাও এই মুহূর্তে অ্যাভেলেবেল, সেটা তৈরি করেছে, সেটাকে আমরা বলি ওপেন এয়ার। ওপেন এয়ার হচ্ছে একটা ইউরোপিয়ান ইউনিয়নের সাপোর্টেড প্রজেক্ট, যারা ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত ডিজিটাল লাইব্রেরি আন্ডার দ্য লিডারশিপ অফ ইউরোপিয়ানা কম্বাইন করেছিল। এবং সেই প্রজেক্ট থেকে উঠে আসা যে প্রোটোকলটা, সেটাই এখন গ্লোবাল স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে ওপেন এয়ার প্রোটোকল। তখন আমাকে মনে রাখতে হবে, আমরা এই জিনিসগুলো আরও ডিটেলসে এতে পড়বো যখন আমরা ওটা একটা পুরো ইউনিটটাই এক্সক্লুসিভলি ইন্টারঅপারেবিলিটির ওপরে। এখানে যেমন একটা কনসেপ্ট ইন্টারঅপারেবিলিটি, অ্যাপার্ট ফ্রম দ্য বেসিক্স অফ ডিজিটাল লাইব্রেরি সিস্টেম। তো ওই জায়গাতে আমরা যখন দেখব, তখন আমরা আরও ডিটেলসে পড়বো এই সমস্ত 7 লেভেলস অফ ইন্টারঅপারেবিলিটি রিকোয়ার্ড ফর এ ডিজিটাল লাইব্রেরি সিস্টেম। তো এখানে আমরা যেটা জেনে রাখছি অ্যাজ আ বেসিক স্টেপ, যে এই 7টা লেভেলে ইন্টারঅপারেবিলিটি কাজ করে। প্রতিটা লেভেলের জন্য একটা অথবা একাধিক স্ট্যান্ডার্ড আছে, কিন্তু কোনো একটা স্ট্যান্ডার্ড ডিফ্যাক্টো হয়ে উঠছে। যেমন ধরো কেউ তো আমাদেরকে কোনোদিন বলে দেয়নি ডাবলিন কোডই ফলো করো, বাট slowly, gradually, all libraries adopted Dublin Core and it became a voluntarily agreed upon de facto global standard. তো সেই রকম এগুলোর ক্ষেত্রেও হচ্ছে, অথর আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে অরসিড, পারসিস্টেন্ট আইডেন্টিফায়ারের ক্ষেত্রে ডিওআই, ওআইপিএমএইচ তো একটাই স্ট্যান্ডার্ড, ইউসেজের ক্ষেত্রে কাউন্টার প্লাস বা সুসি, এই ধরনের স্ট্যান্ডার্ডগুলো আমরা সব অ্যাডাপ্ট করে নিচ্ছি। যেমন এখানে, যেমন ধরো আমি আগে যেটা বললাম, যে কোনো একটা পার্টিকুলার ডোমেনে একাধিক স্ট্যান্ডার্ড আছে, আবার কোথাও একটাই আছে। যেমন মেটাডাটা হারভেস্টিং ওআইপি, আবার ম্যানেজিং কম্পাউন্ড অবজেক্ট ওআইওরে, রিপোজিটরি নেটওয়ার্কের ক্ষেত্রে ওপেন এয়ার মোস্টলি পিপল আর ফলোইং, বাট দেয়ার আর আদার অপশনস, ড্রাইভার, রিপোজিটরি নেট ফ্রম ইউকে, ন্যাশনাল রিপোজিটরি নেটওয়ার্ক ফ্রম ইউএস। সো 4-5 স্ট্যান্ডার্ডস আর দেয়ার। ইউসেজ স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আছে counter. Counter is based on SUSE actually, SUSHI. Then KE usage statistics, OS statistics, it's from Germany, Pyra from UK, SURE from I don't remember, SURE for possibly either it is from Netherlands or from some Latin American countries. But in most of the cases, the global systems are started supporting counter. Counter is based on SUSE. So cross content supporter, এখানেও ওপেন অ্যাক্সেস রিপোজিটরি জাংশন আছে, ক্রিস ওয়ার মেটাডাটা ইন্টারঅপারেবিলিটি আছে। এটা একটু বর্ডার, বাট গ্লোবালি এগ্রিড আপন স্ট্যান্ডার্ড ইজ কামিং অ্যাজ সোর্স। দেন এখানে আছে অথর ক্লেম, অর্কিড। সবচেয়ে কমপ্লেক্স এরিয়া হচ্ছে এইটা, অথর আইডেন্টিফিকেশন। অনেকগুলি স্ট্যান্ডার্ড, আমি এখানে মাত্র দুটো দিয়েছি, বাট অর্সিড ইজ কামিং or অর্কিড ইজ কামিং in a big way. Persistent identifier, there are parse ID, DOI, handle system, data site, but DOI is basically popular in many digital libraries. And managing compound, as I said, OAIOD. সো যখন আমি একটা ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যার সিলেক্ট করব, ব্যবহার করব, আমাকে দেখতে হবে এই 7টা লেভেলের ইন্টারঅপারেবিলিটি ও সাপোর্ট করে কিনা, করলে কোন স্ট্যান্ডার্ড সাপোর্ট করে, একাধিক স্ট্যান্ডার্ড সাপোর্ট করানোর অপশনস আছে কিনা। সো এভরিথিং আই নিড টু বি শিওর অ্যাপার্ট ফ্রম দ্য আর্কিটেকচার অ্যান্ড আদার থিংস। তারপরে এখানে যদি তুমি এইটাতে ফলো করো, দেখবে আমি এখানে তোমার বিভিন্ন ধরনের ইন্টারঅপারেবিলিটিগুলো সম্পর্কে একটু একটু করে বলেছি, যে ক্রিস ওয়্যারটা কি, ড্রাইভার জিনিসটা কি, কে তৈরি করলো,
কাউন্টার কি, এবং কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার ইউসেজ ডেটা ইজ নাওয়াডেজ এই কাউন্টারের কনটেক্সটেই দেখো যে ইউসেজ ডেটা লগ ফাইল থেকে কি করে ডিজিটাল লাইব্রেরিগুলো জেনারেট করে এবং এক জায়গার থেকে অন্য জায়গাতে ডেটাটাকে ট্রান্সফার করা হয়। যেমন ধরো একটা রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে আমরা সব ইউনিভার্সিটিগুলি হচ্ছে ইউজিসি ইনফোনেটের থ্রুতে জার্নাল অ্যাক্সেস করি। প্রতিটা ইউনিভার্সিটির এগেনস্টে ইউসেজ ডেটা ওরা জেনারেট করতে পারে, সেই ইউসেজ ডেটাগুলোকে ওরা অ্যাগ্লোমারেট করার পরে দেখা হয় যে কোন কোন জার্নাল সবচেয়ে বেশি ইউজ হয়েছে, কোন জার্নাল একদমই ইউজ হচ্ছে না। সুতরাং পরের বছরের যে সাবস্ক্রিপশন প্ল্যান সেটা ঠিক করা হয় এই ইউসেজ প্যাটার্ন থেকে। সো ইউসেজ প্যাটার্ন ইজ কামিং অ্যাজ a very important element for generating the subscription base for online journals, for improving services of a digital library system and so on. Author identifier আমি যেটা বলছিলাম, it's the most complex issue. Author identifier এর ক্ষেত্রে অসংখ্য স্ট্যান্ডার্ড আছে। Author claim, lattice, VIAP ID, NARCIS, Archive ID, Scopus ID, Names Project, Author claim, PubMed ID. You name a publisher, they have an ID. So in that cases, this ORCID is a non-profit making body which is giving free of cost every author an 16-digit ID. And nowadays, many of the foreign journals are also, not only foreign journals, Indian journals also will take your submission if you have an ORCID ID. So that's a good sign that in that case, each and every author will be uniquely identified. Say for example, when I'm searching in Google Scholar Partho Sarathy Mukhopadhyay, it retrieves lot many Partho Sarathy from different domain, from mathematics, weather, atmospheric physics, library science, and so on. So which Partho Sarathy Mukhopadhyay I am, so that name cannot uniquely identify, you can understand. So this ORCID ID or author claim ID or Scopus ID will uniquely identify myself. For example, যদি আমি ORCID-এ দেখাই তাহলে দেখো, so this is the site. I can sign in. So the moment I sign in, it's still till date it is free, but anytime they must start charging. So they are requesting that each and every author, each and every researcher, academician, student can have their ORCID ID, and that ORCID ID you can create your own profile. Then you can add your all education, qualification, and your this one, all publication details. So you can Zotero, you can add all of your published material in Zotero. Then from BibTeX format you can import it here, and automatically it will create your ORCID ID, author ORCID ID. So this is my author ORCID ID, this 16-digit number. And any of this one, when people will search, they will get my author name along with this one, actual linking to this my ORCID profile, and that will be the public view. What public can see, that I can see as a creator. What public can see the moment they click my name attached with the published version, they will see this. So this is the profile, these are the name variants, website, how many papers I am having in the profile, everything they can check. So this is one of the concept of uniquely identifying this one.
So let me sign out. So these are the 12 different standards available here. It is similarly in case of object identifier, we have DOI, handle, parse ID, data site, etc. Of which, as you know, DOI is coming in a big way. This I have tried to show that how you can attach data site inside your DSpace configuration file. So immediately it can handle data site. A similar way, it can handle your handle system is inbuilt inside DSpace, but you can also extend your system to handle DOI and data site. Slightly tricky, but it is possible. So managing compound digital object, we are using OAI array. It will retrieve not only metadata but also the objects associated with that metadata. So all can be harvested. OAI PMH, you know that in case of Omeka or in case of DSpace, you can build your archive simple by harvesting without entering data. And DSpace, this is the thing that you have to give the OAI base URL that you can collect from your open door or ROR, that what is the base URL of a repository, then what metadata format you are selecting, what set you are archiving. If you do not give anything, any set here, the entire collection will be harvested. So now you can see here, you can harvest metadata only. That means only OIP image. You can see here, harvest metadata only. Harvest metadata and bitstream. So requires ORE support. Harvest metadata and bitstream require ORE support. So not only you are harvesting metadata, although that is the default option, but you can make your system compatible with OAI ORE, and then you can harvest not only metadata but also this full text object or any bitstream as well, rather more technical. And similarly, this is the ePrint archive, another software we have not learned, but it's quite similar to DSpace. There is nothing more to learn, but if you are interested, you can start attempting installation of ePrint archive. That is also a good software. So suppose here we are running LFL ePrints. Here also you can see that it can support OAI array harvesting. Not only OAI PMs but also OAI array. But Omeka still not compatible with OAI array. It can harvest only metadata. And this you are again learning right from the day one, that what is the difference between Z39 and OAI PMs. I am not repeating the same thing I have given here. So what is the Z39 point, how it is performing in an automated library system. And in compare with that, although these are quite similar in nature, OAI and Z39, but what OAI can do more. So OAI version, actually, this is the evolution of the process. It started as a Santa Fe convention, like Dublin Core started as you know as DCMI walk space long back, 85, 95 and so on. Then gradually it became Dublin Core and so on. Here also you can see that a meeting convent in Santa Fe, then this is called Santa Fe Convention. Then from there, OIPMH version 1 started coming, quite experimental in nature, and now it is a stable one, OIPMH version 2. So all the digital library software we are using, Gridstone, DSpace and so on, all are OIPMH version 2 compatible. So how does it work? You all know there are 6 hubs: identify, list, metadata, format. So those who are giving you metadata, they are called data provider. Those who are taking metadata to provide service to others, because you are taking metadata to generate services for your user. So you are the service provider. So metadata provider is called data provider, or the receiving end called service provider. They send HTTP request to your OAI client.
They are responding and giving data on the top of XML. In most of the cases, it is OAI-DC, Dublin core packed inside OAI. So that format they called OAI-DC. Now you harvest, you receive this one and start indexing and many other things. So that is the mechanism of OAI PMH. You already know that these are the verb, how we can, I have given example from brainstorm, verb and so on. Then this is the real life system. You are sending query, verb is equal to list record, metadata is OIDC. This date onwards I need. So it is giving you data. Again you are trying, and finally you are getting that resumption token and data. So everything in this way is a bidirectional in nature. You are giving request, they are sending response on the top of the verb you are giving in the query. And the query is all set in the REST fashion. This is ampersand. All these conditions are actually added with the verb to ampersand. So this is called REST pattern of URL formation. So that it is followed. And finally, in case of Koha, you can see that nowadays ILSs are also OIPM is compatible to support this ILSDI specification. So there you can see I make a query to Koha that list identifiers with metadata prefix OIDC. So entire mark data is now converted into OIDC, and it tells me how many metadatas are there. This is the identifier Koha LFL, and this is the record 1, record 2, record 3, and so on. So it can tell me that how many records are there. And in this way, basically, it works. So all the other standards available in this level. So today we already know this how AIPMH and Z39 work. So that is basically the what to say, initiation of supporting different kind of interoperability standards. But the rest of the standards in details we will be dealing with the open knowledge object management, the optional paper or the soft code paper, either it's I don't understand 404 or 405, something like that. So here in this particular unit 1, our focus is, I have not discussed the introduction of digital library system. I did it yesterday. Today I have not done what type of content and formats it supports, because this we discussed many times back. If you have any question, I can answer the specific question. And DL standard is basically our target. Now I will request you to go through this kind of video tutorials. Additionally, I have given on digitization, on metadata by none other than A.R.T. Prasad. I consider him as my one of the most influential teacher in my life. So you go through his lecture. This will help you. And next day we will be starting this. We will be start discussing the other component. Here I will be uploading by tonight, and the other components of this particular unit, which deals with the models, initiative, coursework, interoperability, software and standard, particularly this digital library software and standards কি কি আমরা ফলো করব, সেইগুলো আমি কন্টেন্টটা এখানে আপলোড করে দেবো. দেন আই উইল ডিসকাস দ্যাট. ওকে. So today we are closing the session. Go through please all kind of this video, because I can check here that how many times, suppose I can show you, suppose this video tutorials and metadata. I have given it long back, but I can show you that how many of you actually access it. You see, from this particular batch, none of you so far access this one. Postov is a student of Calcutta University. He requested me access to this one. So other university students are exploiting these resources on request. But you people simply do not care. Sumitra and Srijit, I know they are from the earlier batch. So this is the situation, okay? And don't expect that if you are not interested, then
In my cases also, it will be very enthusiastic in nature. So I will also cover the syllabus, don't worry, but in that way I will cover. Okay then.